নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের পশ্চিমবঙ্গের যে শিলিগুড়ি করিডোর, চিকেন নেক এবং তার আশেপাশের অঞ্চল, তার একটু নিচের অঞ্চল দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এই গোটা এরিয়াটা এবার কি ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল হতে চলেছে। কারণ একের পর এক স্টেপ সেদিকেই যাচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে 7টা হাইওয়ে তুলে দেওয়া হচ্ছে চিকেন নেকের আশেপাশে এবং 120 একর জায়গা সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। টোটাল ব্যাপারটা আমরা এক এক করে বুঝে নেব। আমাদের প্রত্যেককে বোঝা খুব জরুরি, কারণ আমাদের সকলের সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটি জড়িয়ে রয়েছে এই ব্যাপারটার সঙ্গে। দেখুন, চিকেন নেক ব্যাপারটা কি আমরা সকলে জানি যারা স্কিল বাংলা চ্যানেল ফলো করি। কেউ যদি নতুন থাকেন তার জন্য একবার ম্যাপে আমি দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে চিকেন নেক। এই যে আমি যদি এখান থেকে চলুন ইমেজে চলে গেলাম, তাহলে এখানে নিশ্চয়ই আমি কোথাও না কোথাও পেয়ে যাব। ধরুন এইটা দেখুন, ঠিক আছে। দেখুন এইদিকে নেপাল, এইদিকে ভুটান, এইটা বাংলাদেশ, আর এই যে গ্রে জায়গাটা এটা পুরোটা ভারতবর্ষ। তার মানে আমাদের ভারতবর্ষের এই যে উত্তর পূর্ব অঞ্চল, এই 8টা রাজ্য, এই 8টা রাজ্যের সঙ্গে মেনল্যান্ড ভারতবর্ষ যুক্ত এই সরু জায়গাটা দিয়ে, যার একদিকে নেপাল, একদিকে ভুটান, একদিকে বাংলাদেশ। এবং এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি। এই জায়গাটার প্রস্থ হচ্ছে মাত্র 22 কিলোমিটার, মাত্র 22 কিলোমিটার। মানে আপনি যদি বাইক চালান, আধ ঘন্টায় বাংলাদেশ থেকে নেপাল, 40 মিনিট বড় জোর বাংলাদেশ থেকে নেপাল, মাঝখানের ওই ছোট্ট জায়গাটা ভারতবর্ষের অংশ। এই জায়গাটার গুরুত্ব কতটা আপনি বুঝতে পারবেন যদি আপনি এভাবে ভেবে দেখেন যে চিকেন নেক যদি ভারতবর্ষের হাতছাড়া হয়ে যায়, গোটা উত্তর পূর্ব ভারত কাট আউট। উত্তর পূর্ব ভারতে আমরা বাই রোড আমাদের মিলিটারি পৌঁছাতে পারবো না, আমাদের সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং ভারতবর্ষ সব থেকে বেশি যে জায়গাটা নিয়ে চিন্তিত থাকে, যেটা ভারতবর্ষের উইক পয়েন্ট, সেটা হচ্ছে এই চিকেন নেক। এই সরু জায়গাটা রক্ষা করা খুব জরুরি। তবে আমাদের উত্তর পূর্বের 8টা রাজ্যের সঙ্গে এদিকের মেনল্যান্ড ইন্ডিয়ার বাকি সমস্ত জায়গার কানেক্টিভিটি বজায় থাকবে। এবার স্যার এই জায়গাটা আমরা চওড়া করতে পারি না, যেটা সব থেকে সহজ সলিউশন, মানে ভালো সলিউশন, সহজ তো বলবো না। এই 22 কিলোমিটারটা অন্তত 122 কিলোমিটার হয়ে গেলে আমাদের নিশ্চিন্ত যে কেউ এসে রাতারাতি দখল করে নিতে পারবে না। অনেকটা চওড়া জায়গা আমাদের হবে। আজকে বলে রাখলাম এই ভিডিওতে, ডিটেলিং এ যাব না, কেবল এটুকু বলে রাখছি, আজ থেকে 15-20 বছর আগেও আমরা ভাবতাম 370 কাশ্মীর থেকে কোনোদিন উঠবে না, উঠেছে তো। আমরা ভাবতাম যে ছিটমহল আছে ভারত বাংলাদেশ, সেগুলো কোনোদিন নিজেদের মধ্যে সমঝোতা হবে না, হয়েছে তো। আমরা ভাবতাম 500 বছর ধরে চলে আসা রাম মন্দির কোনোদিন পুনঃপ্রতিষ্ঠিত হবে না, রামলালার মূর্তি রাম মন্দিরে শোভা পাবে না। অনেকে ভাবতো, হ্যাঁ 500 বছর ধরে পারেনি, কোনোদিন হয় নাকি, হয়েছে তো। নক্সালাইটরা যেভাবে পুরো দেশটাকে গ্র্যাব করে ফেলেছিল, কোনোদিন নকশালদের, মাওবাদীদের হাত থেকে দেশকে উদ্ধার করা যাবে না। কাশ্মীরে আর্মির ওপর পাথর ছোড়া হবে, কোনোদিন এই সমস্ত সন্ত্রাসবাদীকে কন্ট্রোল করা যাবে না। মনে হতো তো আমাদের, প্রত্যেকটা হয়েছে তো। তো চিকেন নেকও চওড়া হবে এবং যে বাংলাদেশ ঐতিহাসিকভাবে অখণ্ড ভারতবর্ষের অংশ, সেই বাংলাদেশ আবার শান্তিপূর্ণভাবে, প্রত্যেকটা ওয়ার্ড মার্ক করে রাখবেন, ভারতবর্ষের অংশ হবে। কিন্তু এই এত বড় প্রজেক্ট, এটা কোনো একজন মানুষের জীবৎকালে সবটা দেখে যাওয়া সম্ভব নয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে একটু একটু করে এই মহাযজ্ঞ, আমি বলবো এই টার্গেট, এটা অ্যাচিভ হবে। কিন্তু আপাতত আমরা কি করতে পারি এই জায়গাটার প্রোটেকশনের জন্য? প্রোটেকশন তো জরুরি,
ম্যান পাওয়ার, মেশিনারি, ইনফ্রাস্ট্রাকচার, এই তিনটে ব্যাপারে আমরা জোর দিতে পারি এবং সেটা দেওয়া শুরু হয়ে গেছে। আপনি দেখুন এই জায়গাটার প্রোটেকশনের জন্য ম্যান পাওয়ার, মেশিনারি, ইনফ্রাস্ট্রাকচার, নাম্বার 1 আমি যদি আসি, নতুন মিলিটারি গ্যারিশন বানিয়ে দেওয়া হয়েছে 3টে। চিকেন নেকের আশেপাশে অল টাইম ইন্ডিয়ান আর্মি রেডি, 1 সেকেন্ডের নির্দেশ ইন্ডিয়ান আর্মি বিধ্বংসী রূপে চলে আসবে। বামুনি, কিষানগঞ্জ, চোপড়া 3টে জায়গা থেকে রেডি। সেকেন্ড, আপনি দেখুন ত্রিশক্তি কর্পস, ত্রিশক্তি কর্পস পুরোপুরি রেডি, যাদের হেডকোয়ার্টার হচ্ছে সুকনাতে, যে কোনো মুহূর্তে যে কোনো ডেঞ্জারের মোকাবিলা করার জন্য। এবং এয়ার সাপোর্টের জন্য হাসিমারা এয়ারফোর্স স্টেশন, যেখানে রাফাল ফাইটার জেট পর্যন্ত একেবারে ডিপ্লয়েড রয়েছে ওয়ার রেডি ফরম্যাটে, যে কোনো বিপদ ট্যাকল করার জন্য। এবং আপনি বুঝতেই পারছেন ম্যান পাওয়ার, মেশিনারি এবং ইনফ্রাস্ট্রাকচার কি লেভেলে তৈরি করা হচ্ছে। আপনি ইনফ্রাস্ট্রাকচার দেখুন কোথা থেকে, আমাদের যে ওখানে এয়ারপোর্ট রয়েছে বাগডোগরা, সেইটা থেকে ডুমডাঙ্গি এই জায়গাটা পর্যন্ত 35 কিলোমিটার, প্রায় 36 কিলোমিটার মাটির নিচ দিয়ে মেট্রো নেটওয়ার্ক করা হচ্ছে। কারণটা কিন্তু কেবল মানুষজনের মোবিলিটি নয়, যদি বাই চান্স ওয়ার্স্ট কেস সিনারিওর জন্য ইন্ডিয়া সব দিক থেকে রেডি হয়ে থাকছে, মাটির ওপরে বম্বিং হয়, মিসাইল পড়ে, তাহলে বাগডোগরা এয়ারপোর্টে কিন্তু আমাদের আর্মি, মিলিটারি তাদের সমস্ত মেশিনারি নিয়ে আন্ডারগ্রাউন্ড দিয়ে মেট্রোর মাধ্যমে কয়েক মিনিটে পৌঁছে যাবে এবং সেখানে গিয়ে স্ট্যান্ড নিয়ে নিতে পারবে। তো বুদ্ধিমানের কাজ এটাই যে আপনি যে কোনো রকমের খারাপ সিচুয়েশনের জন্য আগে থেকে প্রস্তুত হয়ে আছেন, এবং সেটাই ইন্ডিয়া করছে। এবার দেখুন, আমাদের মনে রাখতে হবে, আমি এখানে লিখেওছি, যে ডেমোগ্রাফি ইজ ডেস্টিনি, একটা কথা বারবার বলা হয়। এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী গত 15ই আগস্ট লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে আমাদের দেশে বিভিন্ন জায়গায় দ্রুত আনন্যাচারাল ওয়েতে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে এবং এর জন্য হাই লেভেল ডেমোগ্রাফিক মিশন অ্যারেঞ্জ করা হচ্ছে। বর্ডার ফাঁকা ছিল, হু করে বাংলাদেশি মুসলিম জনগণ এদেশে ঢুকেছে। স্যার আপনি কেন কেবল মুসলিম বলছেন? কারণ বাংলাদেশ থেকে যে হিন্দু এসছে, যে খ্রিস্টান এসছে, যে বৌদ্ধ এসছে, যে পার্সি এসছে, যে জৈন এসছে, তারা ধর্মীয়ভাবে অত্যাচারিত হয়ে এসছে, তাদেরকে আশ্রয় দেওয়া, মর্যাদা দেওয়া আমাদের দায়িত্ব। আমরা সিএএ দিয়ে সেটা করে দিয়েছি। কিন্তু যে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীরা বর্ডার খোলা থাকার সুবিধা নিয়ে বছরের পর বছর ঢুকেছে, তাদের লয়্যালটি কোন দেশের প্রতি থাকবে? ভারত না বাংলাদেশ? বাংলাদেশের প্রতি। তাদের চিন্তা চেতনায় কি আছে? পাকিস্তান আছে, পাকিস্তানের প্রতি থাকবে তাদের লয়্যালটি। আপনি একটা জিনিস ভেবে দেখুন তো, এদেশে মুসলিম লীগ ছিল তো 1947-এর আগে? ছিল, ভোটে দাঁড়াতো তারা। দেশ ভাগ হয়ে যাওয়ার পর মুসলিম লীগ দলটা গেল কোথায়? মুসলিম লীগের সমস্ত কর্মী সমর্থক তারা কি পাকিস্তান বা বাংলাদেশে চলে গেছিল? না, এদেশেই থেকে গেছিল এবং একটা বৃহত্তর মিশন নিয়ে আবার চুপচাপ কাজ শুরু করে দিয়েছিল, যে বিভিন্ন ছদ্মবেশে, বিভিন্ন মিডিয়ায় ন্যারেটিভ তৈরি করার জায়গায়, কলেজে, ইউনিভার্সিটিতে, বড় বড় কমিশনের মাথায় কিংবা গ্রাউন্ড লেভেল ওয়ার্কে চুপচাপ কোট আনকোট সিউডো সেকিউলার সেজে তারা ঢুকে বসে থাকবে। সংখ্যা বাড়াতে হবে, তার জন্য বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী নিয়ে আসতে হবে এবং এই রকম সেন্সিটিভ পয়েন্ট চিকেন নেকের মতো এর চারদিকে পুরো বাংলাদেশি মুসলিম দিয়ে যদি ঘিরে দেওয়া যায় জায়গাটা, তারপর কোনো এক সময় রাতারাতি রিভোল্ট হবে এবং আর্মির পক্ষে কিছু করা সম্ভব নয়। যদি 1 লক্ষ মানুষ, সাধারণ মানুষ রাস্তায় নামে, এরা তো সাধারণই, এরা তো আর AK-47 নিয়ে হাতে নামবে না, আর্মি গুলি চালাতে পারবে তাদের দিকে? পারবে না। হিউম্যান রাইটস ভায়োলেশন হয়ে যাবে, রাতারাতি দখল করে নেবে জায়গাটা। এবং আমি বলছি না এই কথা, প্রধানমন্ত্রী নিজেও ডেমোগ্রাফিক মিশনের কথা বলেছেন, এতটা ভেঙে বলেননি, খুব স্বাভাবিকভাবে। এবার আমি যেটা বলছি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি
Islamists' dream of choking chicken snake corridor to cut off Northeast India can come true thanks to complete demographic change. এই যে সম্পূর্ণ ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেল, রাতারাতি এখানে এত বাংলাদেশি মুসলিম বেড়ে গেল কোত্থেকে? পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে বছরের পর বছর। এত হিউজ পরিমাণে এরা এসছে, এসে বিদেশ থেকে টাকার ফান্ডিং পেয়েছে বিভিন্ন এনজিওর মাধ্যমে। 1 লাখ টাকা যেখানে জায়গার দাম সেখানে 2 লাখ টাকা ফেলেছে। এদেশের যারা মানুষ তাদের থেকে জায়গা কিনে নিয়েছে, একের পর এক জায়গা দখল করেছে, বাড়ি করেছে, দোকান করেছে, নিজেদের আন্ডারগ্রাউন্ড পুরো চেন সিস্টেম আছে, এ ওকে সাপোর্ট দিয়ে দিয়েছে এবং পুরো জায়গা দখল নিয়ে নিয়েছে। এই ডেমোগ্রাফিক চেঞ্জের পর এবার এদের ড্রিম হচ্ছে চিকেন নেক দখল করে, চোখ করে পুরো নর্থ ইস্ট ইন্ডিয়াকে কাট করে দেওয়ার জন্য, এবং এটাকে যেন তেন মূল্যে আটকাতে হবে। অনেক দেরি হয়ে গেছে, কিন্তু আর বেশি দেরি করলে সব শেষ হয়ে যাবে। এতদিন পশ্চিমবঙ্গে একটা সেন্টার স্টেট ইস্যু চলছিল। সেন্টার বলছিল জায়গা দাও, বিএসএফ কে জায়গা দাও, ফেন্সিং করার সুযোগ দাও আমাকে। স্টেট বলছিল আমি জায়গা দেব না। বাট সেই সমস্যা এখন সলভ। সেন্টার এবং স্টেটে একই গভর্নমেন্ট রয়েছে, একই দলের লিড করা গভর্নমেন্ট রয়েছে, এবং পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠন হওয়ার পরই সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অ্যানাউন্স করে দিলেন যে 120 একর জায়গা চিকেন নেকের আশেপাশে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হচ্ছে। বিএসএফ কে জায়গাটা তো দিতে হবে, তবে তো বিএসএফ ফেন্সিং করবে এবং পুরো রক্ষা করবে। 7টা হাইওয়ে এবং তার পাশের স্ট্রেচ, সেই জায়গা তুলে দেওয়া হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। কোনো জায়গায় হাইওয়ে যদি কোথাও ধস নামে, খারাপ হচ্ছে, বন্যা, কোনো সমস্যা, সেন্ট্রাল গভর্নমেন্ট যাতে স্পিড আপ করে প্রসেস করে সঙ্গে সঙ্গে স্মুথ ট্রান্সপোর্টেশন সিস্টেম বজায় রাখতে পারে। ট্রান্সপোর্টেশন খুব জরুরি এই জায়গার জন্য, এবং ফেন্সিং অলরেডি প্ল্যান্ড এবং শুরু হয়ে যাবে কয়েক দিনের মধ্যে বাংলাদেশ ইন্ডিয়া সীমান্তে, যাতে অনুপ্রবেশকারীদের আটকানো যায়। শুধু অনুপ্রবেশকারী আটকালে হবে না তো, এত বছরের পর বছর ধরে যারা ঢুকেছে, যারা এদেশে আধার কার্ড বানিয়ে নিয়েছে, যারা ভোটার কার্ডে নাম তুলে নিয়েছে ভোটার লিস্টে, তাদের কি হবে? তাদের জন্য প্রথম প্রসেস চালু হলো অফিসিয়াল ভাবে, মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করে দিয়েছেন 3D, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। ডিটেক্ট করো কে কে বাংলাদেশি অবৈধ মুসলিম, ডিলিট করো নাম, এসআইআর এর নাম কাটো, ডিপোর্ট করো, বাংলাদেশে পুশব্যাক করে পাঠিয়ে দাও। এবার দেখছেন কেন বাংলাদেশ ভয় পাচ্ছিল যে পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক হতে পারে। অলরেডি অফিসিয়াল প্রসেস স্টার্ট হয়ে গেছে। বাট ফিউচার কি? প্রচুর। আপনি যদি 20 জনকে পুশব্যাক করেন তাহলে জানবেন 20,000 জন এত কাগজ করে নিয়েছে, আমার আপনার থেকে ওদের কাগজ বেশি। আপনি ওদের প্রমাণ করতে পারবেন না যে ওরা অবৈধ, ওদের তো আপনি বের করতে পারবেন না লিগালি। এদের জন্য এর পরের স্টেপ আসবে, কিন্তু কোনো একটা জায়গা থেকে তো শুরু করতে হবে। অন্তত এত বছর পর হলেও শুরুটা হচ্ছে। আপনি গিয়ে দেখুন সেন্ট্রাল গভর্নমেন্টের বড় অফিসার হয়ে হয়তো বসে আছে, হয়তো 2 প্রজন্ম আগে এসছে অবৈধভাবে, তাদের সন্তান সব ভারতীয় হয়ে বসে আছে, আপনি বের করতেই পারবেন না, কিছু করার নেই, আইন নেই। কিন্তু তাদেরও মাথায় একই রয়েছে সেই মুসলিম লীগের চিন্তা ভাবনা, পাকিস্তানের চিন্তা ভাবনা। তাদের ব্রেনের থেকে গার্বেজ বের করতে হবে, তাদেরকে পুরোপুরি ভারতীয়করণ করাতে হবে। তার জন্য শুরু হয়ে গেছে। স্কুল হোক, মাদ্রাসা হোক, যাই হোক না কেন, সেখানে সবাইকে বন্দে মাতরম গাইতে হবে। এতদিন নিয়ম ছিল না, নিয়ম ইমপ্লিমেন্ট করা হয়নি, নিয়ম এবার ইমপ্লিমেন্টেড হয়ে গেছে, যাতে করে বাচ্চাদের মন থেকে অন্তত বিষগুলো বের করে যায়। সবার মনে একটাই কথা আসে, সবার প্রথমে দেশ, অন্য কিছু নয়। চেষ্টা চলছে, লড়াই তো লড়তে হবে, ছেড়ে দিয়ে তো কোনো কিছু কাজ নেই। মনে করা হচ্ছে ফিউচারে যদি অবস্থা বেগতিক দেখা যায় তাহলে এই উত্তর দিনাজপুর, শিলিগুড়ি চিকেন নেক করিডর, মালদা, মুর্শিদাবাদকে দক্ষিণ দিনাজপুর করে দেওয়া হতে পারে ইউনিয়ন টেরিটরি, পুরো কেন্দ্রশাসিত অঞ্চল, যেখানে পুরো আর্মি দাঁড়িয়ে থাকবে 24/7 হতে পারে যদি অবস্থা বেগতিক যায়। এর এখনো কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি, এখনো কিছু জানা যাচ্ছে না। এবার আমি লাস্ট আপনাদের কাছে একটা অ্যানাউন্সমেন্ট করব। আমি জানিয়েছিলাম 2 দিন আগে যে আমাদের এখানে অফলাইন যে ব্যাচগুলো চলে সরকারি চাকরির পরীক্ষার জন্য, সেখানে জেনারেলি সিট থাকে না, খুব লাকি কেউ হলে সিট পাবে। তো আমি বলেছিলাম খোঁজ নিয়ে জানাবো। কেউ যদি WBCS পরীক্ষা দিতে চাও, এখন সিট নেই, সরি, হলে জানাবো।
অনেক আগে থেকে নাম লিখিয়ে রাখতে হয় এখানে। রেলের পরীক্ষার পড়াশোনা করতে চাইলে অফলাইনে সিট নেই, এসএসসির পড়াশোনা করতে চাইলে সিট নেই, ব্যাচ ফুল প্রত্যেকটা। এই মুহূর্তে 70 জনের আমরা একটা ব্যাংকের ব্যাচ ওপেন করেছি, জানি না ক ঘন্টা থাকবে সিট। যারা চাইছো স্কিল বাংলা আড্ডা 24/7 এসে পড়বে ব্যাংকের জন্য তোমরা, তাহলে এই 70 জনের মধ্যে তুমি লাকি যদি হয়ে যাও তাহলে তুমি সুযোগ পাবে। এবং সব থেকে ভালো ব্যাপার, ব্যাচটা এমন সময় শুরু হচ্ছে যখন প্রায় বর্ষা আসন্ন। 26শে মে কেরালায় বর্ষা ঢোকার কথা। এই মারাত্মক গরমটা অলমোস্ট আর কয়েকদিনে শেষ হয়ে যাবে। বর্ষাকাল শীতকালে অন্তত এই কষ্টটা রাস্তায় নেই, একটা ছাতা থাকলে বর্ষাকাল ঠিকভাবে কেটে যায়। হয়তো আধ ঘন্টা দাঁড়াতে হবে কোথাও, বৃষ্টি থামলে এগোতে হবে, বাট এই গরমে বাইরে বেরিয়ে অসুস্থ হওয়ার তো ব্যাপারটা থাকে না। ব্যাংকের ব্যাপারে আমি একটু বলে দিই, যারা জানেন না তারা জেনে নিন, বা ছোটরা যারা আছো। ব্যাংক এমন একটা পরীক্ষা না যেটা বছরে 10টা চান্স পাওয়া যায়। মানে আমি WBCS এর জন্য যদি প্রস্তুতি নিই, আমি এবছর প্রিলি পাস করতে না পারলে আবার আমায় পরের বছর পরীক্ষা দিতে হবে, মাঝখানে 365 দিন কিছু করার নেই। ব্যাংকে 10টা পরীক্ষা হয় বছরে। SBI পিও ক্লার্ক, IBPS পিও ক্লার্ক, RRB পিও ক্লার্ক, LIC AO ADO, 8টা বলেই দিলাম। এছাড়া আরো 2-3টে বিভিন্ন ছোটখাটো পরীক্ষা হয়। এর ফলে সুবিধা যেটা, এক বছরের মধ্যে কেউ যদি বলে আমি চাকরি না পেয়ে দেখাবো, পড়বই না আমি, দেখি আমাকে আপনি কি করে চাকরি পাওয়ান, সেটা আলাদা। এরকম মেন্টালিটি না হলে সে কোনো না কোনো চাকরি পেয়েই যায়। কারণ 10টা পরীক্ষা, কটায় ফেল করবে? 6টায় করলে 7 নম্বরটায় চাকরি পেয়ে যাবে। এক বছরের মধ্যে 10টা পরীক্ষা হবে। পরীক্ষা শুরু হয় কবে থেকে? আগস্ট মাস থেকে। আগস্ট থেকে ডিসেম্বর, এই 4 মাসে পরীক্ষা হয়ে যাবে। এখন যদি প্রস্তুতি শুরু করো তাহলে জুন জুলাই 2 মাস পুরো হাতে রয়েছে। আগস্ট আস্তে আস্তে তুমি অনেকটা রেডি। স্যার আমরা তো ব্যাংকের জন্য পড়তে পারবো না, কেন? ব্যাংকে স্যার সায়েন্স কমার্স লাগে, কে ভুল বুঝিয়েছে? আমি বলছি শুভদীপ বিশ্বাস, ব্যাংকের পরীক্ষায় বসার জন্য গ্র্যাজুয়েট হতে হয়। তুমি অনার্সেও করতে পারো, পাস কোর্সেও করতে পারো, ডিস্টেন্সেও করতে পারো, রেগুলারেও করতে পারো, সায়েন্সেও করতে পারো, আর্টসেও করতে পারো, ফার্স্ট ক্লাসও পেতে পারো, কোনো রকমে পাস করলেও হবে। গ্র্যাজুয়েট হতে হবে জাস্ট। আর কোশ্চেন গ্র্যাজুয়েশন লেভেলের আসে না, কোশ্চেন আসে মাধ্যমিক লেভেলের। বয়স জেনারেলদের 21 থেকে 30, ওবিসিদের 21 থেকে 33, আর এসসি বা এসটিদের 21 থেকে 35-এর মধ্যে হতে হয়। হয়ে গেল শিক্ষাগত যোগ্যতার বয়স। কতগুলো চান্স বছরে? ক্লার্কের যে পরীক্ষা হয় না, 2টো পরীক্ষা হয়, একটা ম্যানেজারের একটা ক্লার্কের, একই সিলেবাস। ম্যানেজারেরটায় কঠিন কোশ্চেন, ক্লার্কেরটা সোজা কোশ্চেন। ক্লার্কের পরীক্ষায় বাংলায় প্রশ্ন হয়, বাংলায়। প্রশ্নও ইংরেজিতে পড়তে হবে না, কম্পিউটারে খালি ক্লিক করতে হবে, কিছু লিখতেও হবে না। ইন্টারভিউ নেই ক্লার্কের পরীক্ষায় ব্যাংকের, জাস্ট রিটেনে পাস করলেই চাকরি। এবং সব থেকে ভালো কথা, হয় নিজের জেলায়, মেয়েরা তো নিজের জেলাতেই পেয়ে যাবে, আর না হলে পাশের জেলায় পোস্টিং। 99.99% গ্যারান্টি, ফ্যামিলিকে টাইম দিতে পারবে। ব্যাংকের ওয়ার্কিং আওয়ার্স তো জানোই, ব্যাংক নিয়ে আমাকে আর বোঝাতে হবে না কি কাজ করতে হয়। স্যালারি সেন্ট্রাল গভর্নমেন্টের অসাধারণ করে দিয়েছে এখন। SBI পিওতে কিছু কিছু জায়গায় স্যালারি 1 লাখের ওপর স্টার্টিং এ, তারপর তো বাড়তেই থাকবে বছর বছর। আর সব থেকে বড় ব্যাপার, ব্যাংকের রিক্রুটমেন্ট টাইম। আগস্টে পরীক্ষা হবে, সেপ্টেম্বরে রেজাল্ট বেরোবে প্রিলির, অক্টোবরে মেন্সের ডেট দেবে, নভেম্বরে মেন্স হবে, ডিসেম্বরে মেন্সের রেজাল্ট বেরোবে। যদি ক্লার্ক হয় মিটে গেল, এপ্রিলের 1 তারিখ জয়নিং, মাঝখানে 3 মাস বসে থাকতে হবে। আর যদি ম্যানেজারের পোস্ট হয় তাহলে জানুয়ারিতে ইন্টারভিউয়ের ডেট দেবে, ফেব্রুয়ারিতে ইন্টারভিউ হবে, মার্চে ইন্টারভিউয়ের লিস্ট বেরোবে, এপ্রিলে জয়নিং। যাই হোক না কেন এই জয়নিং এপ্রিলেই হবে। ঠিক আছে, 1 বছরের মধ্যে চাকরি গ্যারান্টি। আমাদের যে ব্যাচ শুরু হচ্ছে এই সপ্তাহে, ক্লাসের টাইম 3টে থেকে 6:30। প্রত্যেক দিন ক্লাস হবে, সোম থেকে শুক্র, উইকেন্ড শনি রবি ছুটি। সব ক্লাস আমরা করাবো 4টে সাবজেক্ট, অঙ্ক, ইংরাজি, রিজনিং, ব্যাংকিং অ্যাওয়ারনেস। সব থেকে ছোট সিলেবাস হচ্ছে ব্যাংকের, সব থেকে ছোট। WBCS 11-12টা সাবজেক্ট। সমস্ত হার্ড কপি বই আমরা দেব, সমস্ত মক টেস্ট আমরা করাবো, ইন্টারভিউ গাইডেন্স আমরা করাবো, ডাউট ক্লিয়ারিং ক্লাস আমরা আমাদের ইনস্টিটিউটে করাবো। অর্থাৎ আমাদের ইনস্টিটিউটের বাইরে তোমাকে কোথাও যেতে হবে না, একটা বইও কিনতে হবে না। আমাদের ইনস্টিটিউট শিয়ালদা থেকে 10 মিনিট, মৌলালি মোড়।
গুগলে লিখবে মৌলালি ক্রসিং, তাহলেই হবে। হাওড়া থেকে বাসে 20 মিনিট, শিয়ালদা থেকে হেঁটে 12 মিনিট, এসপ্ল্যানেড বা ধর্মতলা মেট্রো থেকে বাসে 8-9 মিনিট, যেদিক দিয়ে এসো। যারা দূর থেকে আসবে, আমাদের 6-7 মাসের কোর্স, তাদের জন্য মেসের ব্যবস্থা আমরা করে দেবো, বলে দেবো এখানে এখানে মেস আছে, চলে যাও, 7-8টা দেখে নেবে, যেখানে পছন্দ সেখানে থাকবে, ওখান থেকেই খাওয়া দাওয়ারও ব্যবস্থা পেয়ে যাবে। চাকরি পেয়ে গেলে তো 30-35 বছর বাড়ির বাইরেই থাকবে, তাই না? তো চাকরি পাওয়ার জন্য 6টা মাস বাড়ির বাইরে থাকতে পারবে না? যদি ব্যাংকের চাকরি হয় তাহলে আবার বাড়ি থেকেও যাতায়াত করে নিতে পারবে, কারণ কাছে পোস্টিং হয়। 35-40টা বছর জীবনে ভালো করে কাটানোর জন্য যদি এখন 6 মাস বাড়ির বাইরে না থাকতে পারো, তো কিছু বলার নেই, তাহলে তুমি নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছো। ফিস কত স্যার? দেখো, আমাদের ফিস তো 50,000 টাকা, বাট আমি তোমাদের জন্য, যারা স্কিল বাংলা চ্যানেলের ভিডিও দেখে আসছো, বা বাবা মারা যারা স্কিল বাংলা চ্যানেলে আছেন, ছেলে মেয়েদের বা বাড়ির কাউকে পাঠাচ্ছেন, তাদের জন্য এসে কথা বলে নেবেন। আমি বলে রাখছি, এটাই হবে, অন্যথা হবে না। এখন আপনাদের থেকে ফিজ নেওয়া হবে 14,000 টাকা। চাকরি পেয়ে যাওয়ার পর স্যালারি পেয়ে বাকি 26,000 টাকা দিলেই হবে। স্যার যদি চাকরি না পায়, দিতে হবে না, সে তো আমার লস, আমার ইনস্টিটিউটের লস। তো আমরা এইভাবেই পড়াবো যে চাকরিটা পাবে, স্যার না পেলে দিতে হবে না, আমাদের লস, মেনে নেবো। আমরা অতটাই গ্যারান্টি দিয়ে পড়াই যে চাকরি পেয়ে যাবে, না হলে তো সত্যি আমাদের লস না, আমরাই তো টাকা পাবো না। 50,000 টাকা লাগবে না আপনার। অল টাইম আমরা চেষ্টা করি গরিব ছেলে মেয়েদের পাশে দাঁড়াতে যতটা সম্ভব। হ্যাঁ, একদম বিনা পয়সায় পড়ালে টিচারের মাইনে আমরা কি করে দেবো, ক্লাসরুমে এসি কি করে চালাবো, যে জায়গা ভাড়া নিয়ে পড়াচ্ছি তার টাকা কি করে দেবো, তো কিছুটুকু তো নিতেই হয়, বাকি চাকরি পেয়ে দিলেই হবে। 14,000 টাকা দিতেও যাদের প্রবলেম, এসে আমার নাম বলবেন, হয়ে যাবে। 7,000 টাকা দিয়ে ভর্তি হয়ে যাবেন, বাকি 7,000 টাকা 2 মাস পরে দেবেন, ঠিক আছে? বাকি 26,000 টাকা চাকরি পেয়ে। স্যার চাকরি না পেলে টাকা লাগবে না, ওটা আমাদের গ্যারান্টি, ওটা আমাদের চ্যালেঞ্জ, ঠিক আছে? তার জন্য একটা কাজ করতে হবে, এলেই হবে না, এটা তো সবাইকেই সুযোগ তো দেওয়া যাবে না। যারা স্পেশাল স্কিল বাংলার লোকজন তাদের জন্য তো পিন্ড কমেন্টে, মানে প্রথম কমেন্টে একটা গুগল ফর্ম দিয়ে দেওয়া হচ্ছে, লেখা থাকবে ব্যাংক অফলাইন কোচিং বা কোর্স কিছু একটা। ওই গুগল ফর্মটায় জাস্ট ক্লিক করবেন, ফর্মটা ওপেন হয়ে যাবে। নাম, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এরম 6-7টা জায়গা থাকবে, সেটাকে ফিল করে সাবমিট অপশন থাকবে, এখনই সাবমিট করে দাও, বাচ্চাদের বলছি। সাবমিট করে দিলে এইবার আমার ইনস্টিটিউট থেকে আমাদের যে টিম আছে তারা তোমাকে ফোন করবে, ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করে নেবে, ঠিক আছে? আননোন নাম্বার থেকে ফোন দেখলে এই 2-3 দিনে একটু ফোনটা ধরে নিও। তোমার যদি আরো কিছু জিজ্ঞাসা থাকে, যিনি ফোন করবেন সেই স্যারকে বা ম্যাডামকে তুমি জিজ্ঞাসাও করে নিতে পারো। এরপর তুমি এখানে এসে সবটা জেনে নিয়ে ভর্তি হতে পারো, বা অনলাইনেও ওনারা লিঙ্ক পাঠিয়ে দেবেন, সেই লিঙ্কেও ভর্তি হয়ে নিতে পারো। এবং তারপর 5-6 দিনের মধ্যে এখানে চলে আসো, এসে ক্লাস শুরু করো। জীবনে আজকে যে ডিসিশনটা নেবে তার ফল পাবে তুমি 2027 সালের 1 এপ্রিল, যেদিন ব্যাংকে জয়েন করবে সেদিন। ওকে, অল দ্য বেস্ট, ভালো থাকবেন সবাই।